ছোট তিনটা চারটা বাচ্চা সহ যদি একটা মেয়েকে তালাক দেয় তার অবস্থান কোথায় বলেন? আমাদের নারী জাতিরা যে রাস্তায় নেমে যায়, আমাদের নারী জাতিরা যে পতিতালয়ে অবস্থান নাই, কেন নাই? পুরুষ শাসিত সমাজের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ফারহানা ইসলাম শারমিন। আমি বরিশাল থেকে এসেছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যায় বিচারের আশায়। আমার সাথে ঘটে যাওয়া বিগত 10 বছরের সম্পূর্ণ ঘটনা তুলে ধরার জন্য এবং আমার সন্তানকে হত্যার চেষ্টা করেছে এটার ন্যায় বিচারের জন্য। আমি আমার সাথে ঘটা সব দুর্ঘটনা বললে ভুল হবে, ইচ্ছাকৃত ঘটনা, নির্যাতিত হয়ে মানে দুনিয়াতে বাঁচার থেকে সত্য প্রকাশ করে বাঁচাটা আমি মনে করি খুব বেটার, এই জন্য এখানে আসা। প্রথমত ঘটনাটা হচ্ছে, আমি একটু বলি, আমি আমার খালা শাশুড়িকে মা ডেকেছিলাম। তার বাড়িতে আমি বেড়াইতে গেলে তারা আমাকে আটকায়ে, লোকজন যাবত আটকায়ে মনে করেন বিয়ে করে, সেটাও একটা তাদের একটা প্রতারণা ছিল, একটা চাল ছিল, যে চালের মধ্যে মানে যে জালে আমি ফাইসে গেছি। তারা আমাকে ডেকে নিছে, মেয়ে হিসেবে ডাইকে নিয়ে আমাকে বিয়ে করছে। বিয়ে করে আমার মানে সর্বশান্ত করে দিছে, টাকা পয়সা কেটে মানিজ্য সব নষ্ট করে, সন্তানের জীবনটা বরবাদ করে আমাকে পুরো সর্বশান্ত করে দিছে। এরপরে শুরু হলো আমার বিয়ের প্রতারণার থেকে একটু বলি আপনাদের, সেটা হচ্ছে যে শুরুতেই আমার কাবিন করেনি, সে আমাকে বিয়ে করেছে, সে আমার স্বামী, কিন্তু আমার কাবিন ছিল না। 4 বছর পরে আমি জানতে পারি যে আমার কোনো কাবিনই নেই, আমি যে তার বউ বা সে যে আমার স্বামী, আমি যে সেই পরিচয়টা দিব এরকম কোনো অপশন ছিল না। অপশন ছিল একটাই, যে আমি ধর্ষিত একটা নারী। সেই ধর্ষণের ফলস্বরূপ আমার একটা মেয়ে সন্তান মিম আক্তার সাগরিকা। তখন আমার মেয়ের বয়স 1 বছর। যখন আমি জানতে পারি যে সে আমার স্বামী, এরকম কোনো ডকুমেন্টস আমার কাছে নাই, আর না আমার কাবিন আছে, না আমার কাছে কোনো প্রমাণ আছে সে আমার স্বামী, এই জন্য সে আমার জীবন নিয়ে খুব খেলা শুরু করে দিল। খেলতে একটা সময় সে এমনভাবেই খেলা শুরু করলো যে খেলার শেষ পরিণতি হচ্ছে আমার মৃত্যু অথবা আমার সন্তানের মৃত্যু। এই আমার সন্তানের মৃত্যু দিয়ে সে তার খেলার দ্বিতীয় ধাপ শুরু করে দিল। আমার সন্তানকে গরম পানি দিয়ে ঝলসে দিল। দেওয়ার পরে আমার সন্তান তো মৃত্যুর সাথে লড়াই করলো বিগত 7 মাস। লড়াই করে এখন সে মোটামুটি সুস্থ, পুরোপুরি সুস্থ না। চিকিৎসা চলতেছে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট। তো এখানে সে চিকিৎসাধীন আছে। সে এখন আল্লাহ যদি চায় তাকে সুস্থ করে দিয়ে যাইতে পারেন, এবং আমি মা হিসেবে মানুষের কাছে হাত পেতে হোক, ভিক্ষা করে হোক, তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব, সেটা যেভাবেই হোক। এরকম প্রতারণা শুরু সে আমার সাথে করতে করতে এই পর্যন্ত। আমাকে প্রথমত বিয়ে করলো, কাবিন করলো না, তারপরে স্ত্রী হিসেবে কোনো দায়িত্ব বহন করলো না, একটা সন্তান জন্ম দিল, পিতা হিসেবে তার কোনো দায়িত্ব বহন করলো না, এবং একজন বাবা হিসেবে বলেন অথবা একজন সন্তানের গার্জিয়ান হিসেবে বলেন, কিছুই করলো না তার জন্য। আমার জন্য তো করেইনি, আমাকে সর্বশান্ত করে সবশেষ সে আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে যে আমি তার ওয়াইফ না, সে আমাকে বিয়ে করে নাই, এই বাচ্চা তার না। অস্বীকার মানে কি বলবো, আসলে আমার কাছে ভাষা নেই। বাচ্চার উপরে আক্রমণ করার মূলত কারণ হচ্ছে সে আমাকে এখন ছেড়ে দিতে চাচ্ছে, নতুন আরেকজন ধরবে, তাকে আবার সর্বশান্ত করে তাকেও ছাড়বে, এই নিয়াত করে সে আমাকে তাড়ানোর জন্য, মানে বাচ্চা হত্যা করলে আমি কোথাও দাঁড়াইলে আমি বেনিফিট পাবো না, এই উদ্দেশ্য করে বাচ্চাকে সে হত্যার চেষ্টা করেছে। কিন্তু উপরওয়ালা রিজিকের মালিক যে, সে আমার সন্তানের আয়ু দীর্ঘায়ু করেছে, এবং আমি চাই আমার জীবনের বিনিময়ে যেন আমার সন্তানটা বেঁচে থাকে। সে আমার সন্তানকে রেখে গেছেন, আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। মা ছেলে মিলে এবং চাচা আছে, তাদের ফ্যামিলি গোষ্ঠী সহ একটা প্রতারক চক্র এক এক করে মেয়েদেরকে বিয়ে করবে, করে সেই মেয়েদেরকে তারাই দিবে, আবার নতুন আরেকজনকে বিয়ে করবে। এটা হচ্ছে তাদের পেশা, এটা তাদের একটা ব্যবসা। 12 বছর, রানিং 12 বছর। শুধু 3 মাস ছিলাম। না 3 মাস শুধু সুখে ছিলাম, এরপরে ছিলাম তো, সে আমার কাছে থাকতো, আমি ইনকাম করতাম, সে খাইতো, ঘুমাইতো, সে নেশা ভান করতো, আমার ইনকামে আমার সংসার চলতো, আমি ইনকাম না করলে না খেয়ে থাকতাম। আমি প্রথমত হচ্ছে আমি কয়েক জায়গায় গার্মেন্টসে চাকরি করেছি, হসপিটালে চাকরি করেছি, এবং আদারওয়াইজ অন্য কাজ করেছি। আমি সেলাই মেশিনের কাজ জানি, বিউটি পার্লারের কাজ জানি। আমি কর্ম করে তাকে খাওয়াইতে হয়েছে, আমি কর্ম না করলে তার হাতে মাইর খাইতে হয়েছে, কারণ সে নেশাগ্রস্ত। সে নেশা করতে না পারলে সে আমাকে খুনও করতে পারবে। আমার গলা কেটে ফেলছিল, গলায় 32টা সেলাই। আমি একটু সংক্ষেপ অল্প একটু দেখাই, এই যে আমার হাত কেটে ফেলছিল, হাতে সেলাই। এরকম এটা অনেক কাহিনী আছে। সে আমাকে একবার বিষ খাওয়াইছে, 2বার ফ্যানের সাথে ঝুলাই দিয়েছে, কিন্তু আমি মরি নাই, আল্লাহ আমার হায়াত দিয়ে গেছে, আমি বেঁচে আছি। আমার দাবি শুধু একটাই, সেটা হচ্ছে আমরা নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি। পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্য নাই। আমরা নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি। তাদের ইচ্ছা হইলেই কলম হাতে নিয়ে তালাক ছুড়ে দিচ্ছে আমাদের নারীদের উপরে। সেই তালাক দিয়ে একটা মেয়ে, এবং আমার কথাটা জানি না আপনারা কীভাবে নেবেন, ছোটো তিনটা চারটা বাচ্চা সহ যদি একটা মেয়েকে তালাক দেয় তার অবস্থান কোথায় বলেন? আমাদের নারী জাতিরা যে রাস্তায় নেমে যায়, আমাদের নারী জাতিরা যে পতিতালয়ে অবস্থান নাই, কেন নাই? পুরুষ শাসিত সমাজের জন্য। কারণ যখন তার মাথার উপরে ছাদ থাকে না, পেটে খাবার থাকে না, সন্তানের ঠিকানা থাকে না, তখন সে যাবে কোথায়? বাধ্য হয়ে কিন্তু পতিতালয়ে আমাদের মতো নারীরা অবস্থান গ্রহণ করে। তখন আমরা কিন্তু পুরুষ শাসিত সমাজেরা, এই সমাজের লোকেরা, বাঙালি জাতিরা বলে থাকি যে, খারাপ একটা ভাষা, সেটা আমি বলতে চাই না, এরকম কিন্তু তৈরি করছো তোরা দোষারোপ করতে পারো না, তোদের সেই অধিকার নাই। তো আমি চাই না যে আমার সাথে সেই ঘটনাটা ঘটুক। আমি চাই আমার সন্তানকে সে পুড়িয়েছে,
হত্যার চেষ্টা করেছে, এটা ন্যায় এবং নীতিমূলক বিচার হোক। পুরুষের ইচ্ছা হলে বিয়ে করবে, ইচ্ছা হলে তালাক দিবে, কোনো দোষ ছাড়া, নারীর কোনো ভুল ছাড়া নারীকে অপদস্থ করবে, এটার প্রতিবাদ কেন হচ্ছে না? আমি এটার প্রতিবাদের আশায় এখানে এসেছি। প্রয়োজনে দ্বিতীয়বার আবার আসবো। ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলছি, স্যার আপনি যদি এটার প্রতিবাদ না করেন, আমাদের মতো হাজারো মেয়ে বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, পতিতলা চলে যাচ্ছে, এদের সম্পূর্ণ দায়ভার স্যার আপনার উপরে আমি ভর্তি দিচ্ছি। কেন দিচ্ছি? আমার সন্তান সহ আমি আজকে ভুক্তভোগী, কালকে আরেকজন হবে, পরশুদিন আরেকজন হবে। যদি আপনি এই সমাজটা পরিবর্তন করেন, যদি আইনটা পরিবর্তন করেন, যদি তালাকের নিয়মটা বন্ধ করেন, তাহলে হয়তো আমরা নারীরা এবং শিশুরা এতিম হওয়ার থেকে বেঁচে যাবে, আমরা নারীরা নির্যাতিত হওয়ার হাত থেকে বেঁচে যাব। এই যে নির্যাতন, এগুলো বন্ধ করেন, না হয়তো আমাদের প্রত্যেকটা মেয়ের মৃত্যুর দায় আপনার নিতে হবে, আপনি ডক্টর ইউনূস নেবেন। আমি বলে যাচ্ছি সেটা একজন নারী হিসেবে। দ্বিতীয়বার আমি আপনার সম্মুখে আসার জন্য চেষ্টা করব, কারণ আমরা চাই আমাদের সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ হোক। আমরা নারীরা কেন, আমরা কি মানুষ না? আমরা নারী বিদায় কি আমাদের জীবন না? পুরুষ যে আমাদের জীবন নিয়ে খেলছে, এই খেলা বন্ধ করুন, না হয়তো আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনের ইতিহাসের দায়িত্ব এবং প্রত্যেক দায়ভার ডক্টর ইউনূস স্যার আমি আপনার উপরে দিচ্ছি এবং দিয়ে যাব। যদি আপনি এটা ন্যায় বিচার না করেন, যদি তালাক নিরোধ আইন না করেন, যদি পুরুষ নির্যাতিত সমাজ থেকে নারীদের উদ্ধার না করেন। আপনি কি এখন পর্যন্ত থানায় বা কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন? জি জি, অবশ্যই। আমি কোতোয়ালি থানায়, বরিশাল সদর, ওখানে মামলা দায়ের করেছি, বাচ্চা হত্যার মামলা। আর সেখানে 203-এর 4-এর ক ধারায় মামলাটি আমলে নেওয়া হয়েছে, যে সে আমার বাচ্চাকে হত্যার চেষ্টা করেছে, সেটা কোর্ট আমলে নিয়েছেন। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ন্যায় বিচার পাচ্ছি না। সে জেল হাজতেও যাচ্ছে না, সে টাকার জোর দেখিয়ে দুনিয়াকে উল্টে দিয়েছেন। আইন যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়, সব যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের ন্যায় বিচারটা কোথায়? আমি আপনার কাছে এই রাস্তাটা দেখতে আসছি, খুঁজতে আসছি, ন্যায় বিচার চাইতে আসছি, আবারও আসবো। আমি যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পাবো, অতদিন পর্যন্ত আমার এই প্রতিবাদ চলতেছে, চলবে, চালিয়ে যা চলে। আপনি কি এখন ঢাকাতেই থাকেন? জি না, আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে আপনার বিচার দাবি? হ্যাঁ, আমার দাবি জানানোর জন্য এসেছি যে আমি ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের আশাই আমি এখানে এসেছি, আর কিছু আমার চাওয়ার নেই। আপনার হাজবেন্ডের নাম কি এবং হচ্ছে যে উনি এখন কি কোথায় অবস্থান করতেছেন, ওনার বর্তমান পরিস্থিতি কি, বা ওনাকে যদি আইনগতভাবে যদি আপনার মামলা দিয়ে থাকেন, ওনাকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না, ওনার অবস্থান কি এখন সেটা বলেন। আমার হাজবেন্ডের নাম হচ্ছে মোহাম্মদ সাগর, তার পিতা হচ্ছে ইদ্রিস হাওলাদার, তার মাতা মোর্শেদা বেগম, তার বাড়িও বরিশালে চরমনাই বুখাইনগর, এলাকা হচ্ছে শালুকা। আর তার অবস্থান, সে একজন গাড়ি ড্রাইভার, ট্রাক ড্রাইভার। সে এখন বর্তমানে আমার জানা মতে চট্টগ্রামে আছেন, অন্য এক নারী নিয়ে সে সহবাসী আছেন। উনি কি দ্বিতীয় বিয়ে করছে আবার? সেটা বিয়ে করছে কিনা আমি সেটা জানি না, তবে নারী নিয়ে সে বসবাস করতেছে সেটা আমার জানা, এবং আমি আপনাদের এভিডেন্সও দিতে পারি। এই হচ্ছে আমার কথা ভাই, আমরা তো মানুষ। আপনার সন্তান কয়জন? আমার একটা মেয়ে। একটা মেয়ে, ওর বয়স কত? 3 বছর 6 মাস। যে বাচ্চাটাকে সে খুনের চেষ্টা করলো সেই বাচ্চা। যেদিন খুনের চেষ্টা করা হয়, ওই দিন কি আপনার উপরে আক্রমণ করছে? হ্যাঁ হ্যাঁ, আমাকেও খুব বাজেভাবে মেরেছে, আমার চোখ ফাটিয়েছে, গাল, মাথা। আমিও ছিলাম, বাচ্চার অবস্থা ওরকম ছিল। ওই অবস্থায় আমি নিজে চিন্তা না করে বাচ্চাকে নিয়ে এলাকায় ডক্টরের কাছে গেছি। ওনারা বলছে আমরা এটার কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, খুব গুরুতর সমস্যা, আপনি বরিশাল মেডিকেলে নিয়ে যান। তারপর এলাকার চেয়ারম্যানের কাছে যাই, তাদেরকে দেখাই, মেম্বারদেরকে দেখাই। তারপরে হচ্ছে বরিশাল মেডিকেলে নিয়ে বাচ্চাকে ডক্টর দেখাইলে বরিশাল মেডিকেলে ওখানে 2 মাস রাখার পরে যখন ঘাও না গুছে, তখন ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে তারা ট্রান্সফার করে, রেফার করার পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে সে 3 মাস ভর্তি ছিল আমার সন্তান। তবে ওই সময় বাচ্চার চিকিৎসার জন্য সুদূর প্রবাস থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাই ও বোনেরা এবং মা বাবারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমার বাচ্চার চিকিৎসা করিয়েছেন। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী। তাদের জন্য সর্বোচ্চ আমার দোয়া থাকবে, একজন মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার চেষ্টার জন্য আমি তাদের কাছে সারা জীবন ঋণী থাকবো। তার মানে অনলাইন ভিত্তিক আপনি একটা সহযোগিতা পেয়েছেন সবার কাছ থেকে? জি, অনলাইন ভিত্তিক। জি। এখন আপনার আগামী স্টেপ কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগামী স্টেপ বলতে কি, আমার বাচ্চাটার এখনো অপারেশন বাকি আছে, ওইখানে তার চিকিৎসার প্রয়োজন, ওইখানে অনেক বিপুল পরিমাণে টাকার প্রয়োজন, যেই ইনকাম সোর্স বা যে অপশন আমার নাই। আর যে জানোয়ার আমার সন্তানের সাথে এই ঘটনাটা ঘটানোর পর একটা দিন সে বাচ্চাটাকে দেখতেও আসে নাই। তাহলে আমি বাচ্চাকে বাঁচায় রাখছি, আমি সব কিছু করেছি, কিন্তু সে আবার আমার নামে বাচ্চার এই ঘটনা নিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে আমাকে হয়রানি করার জন্য। কি ধরনের মিথ্যা মামলা দায়ের? যে বাচ্চার ঘটনাটা আমি ঘটাইছি, সে ঘটায় নাই। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা তো বলতে পারে যে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি তার স্টেটমেন্ট নিতে পারেন। তোমাকে মারে, তোমার আম্মুকে মারে না? তুমি এখন এটার বিচার চাও না? তুমি চাও যে তোমার আব্বুকে পুলিশে ধরে নিয়ে যাক, এটা চাও তুমি? তোমার নাম কি আবার বলো তো আম্মু, তোমার নাম কি?